নড়ে প্রহনের বুঝতে অসুবিধা হয় না যে তখনের কথাটায় মেয়েটা রাগ হয়েছে। সামান্য একটা কথায় একেবারে কথা বলাই বন্ধ করে দিল। ইস, কি ঝাল মরিস রে বাবা। ছাদের গাছগুলো প্রাণ ভরে বৃষ্টির পানি খেয়েছে। বৃষ্টিটা এক প্রকার উপকার করলো চৈতির। কষ্ট করে আজ আর পানি দিতে হবে না। মাথাটা ধরেছে। বিছানার এক কোণে দুটি শুটি মেরে শুয়ে আছে চৈতি। তার পাশে গালে হাত দিয়ে বসে আছে প্রহন। ওই পিচ্ছি, সরি। প্রহনের সরি শুনে চোখ বন্ধ করে ফেললো চৈতি। নিজেই বকবে আবার নিজেই সরি বলবে, যত সব ঠং। আরে পিচ্ছি, টিয়া পাখি এমন রাগ করতে নেই। চৈতি শুনে ধ্যান করে শুয়ে আছে। আজ যতই বলুক না কেন সে একটু শব্দটিও করবে না। দেখো পিচ্ছি, আমি সেই কত দূর থেকে কত মিথ্যে কথা বলে বাড়িতে আসলাম, আর তুমি এমন রাগ করে শুয়ে থাকলে কিন্তু হবে না। চৈতির কোনো সারা শব্দ নেই। প্রহন কিয়ৎক্ষণ চৈতির মুখের দিকে তাকিয়ে বসা থেকে উঠে রুম থেকেই চলে গেল। নিজের চেয়ে বেশি কম বয়সী মেয়েকে বিয়ে করলে এক সমস্যা, কিছুই বলা যাবে না। অভিমানে গাল ফুলিয়ে বসে থাকবে। মিসেস ইয়াসমিনের রুমের দরজার সামনে দাঁড়িয়ে মাকে কয়েকবার ডাক দিল প্রহন, কিন্তু মিসেস ইয়াসমিনের কোনো সাড়া পেলেন না। খুশিই হলো সে। রেদওয়ান চৌধুরী বিকেলের সময়টাতে বইয়ের ভেতর ডুবে থাকেন, তাই আর তাকে ডাকলো না প্রহন। চটজলদি রুমে এসে বিছানার উপর থেকে চৈতিকে পাজা কোলে তুলে নিয়ে দ্রুত পায়ে হেঁটে ছাদে উঠে গেল। সবকিছু এত দ্রুত ঘটলো যে চৈতি কিছুই বুঝেই উঠতে পারল না। চৈতিকে নামিয়ে দাঁড় করিয়ে দিল। প্রহনের এহেন কাণ্ডে হতভম্ব চৈতি। আজব মানুষ তো। কি হয়েছে? সামান্য কথায় এত রাগ করতে হয়? মুখ ফিরিয়ে নেয় চৈতি। সে রাগ করেছে, ভীষণ রাগ। কেন এমন করে বলবে? একটাই অভিযোগ তার, আসলে কষ্ট হয়। ঠিক আছে, বলো না। আমি আজ রাতেই আবার ফিরে যাব, আর বছরেও আসবো না। প্রহনের কথা শুনে বুকের পা নিজ থেকে রাগ ভাঙাতে চাইবেন কেন? চৈতির কথা শুনে প্রহন চৈতির কোমর জড়িয়ে ধরে এক টানে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। কেঁপে উঠল চৈতি। আলতো করে চোখের সামনে আসা চুলগুলো কানের পিছে গুজে দিল। প্রহনের স্পর্শ পেয়ে চৈতির লাজুক আননের পানি চেয়ে প্রহন জোর গলায় বলল, তোমাকে যখন ইচ্ছে বকবো, যখন ইচ্ছে রাগিয়ে দিব, যখনই মন চাইবে রাগ ভাঙাবো। ইচ্ছে হলে অনেকটা কাছে যাব, আবার ইচ্ছে হলে অনেক বেশি দূরে সরে যাব। ইচ্ছে হলে ভালোবাসবো, ইচ্ছে হলে আদর করব, মন চাইলে কষিয়ে একটা চড় দিব। যখনই মন চাইবে তখনই কপালে গাঢ় করে চুমু দিব, কারণ তুমি শুধু আমার, একান্তই আমার, পুত্র বউ। বৃষ্টির পরের পরিবেশ স্নিগ্ধতায় ছেয়ে আছে। পশ্চিম দিগন্তে আদিত্য প্রায় ডুবে। মেহেদি রাঙ্গা অম্বর দেখলে যেন নেত্র জুড়িয়ে যায়। দক্ষিণা বাতাসে কিশোরের চুলগুলো উঠছে। ছাদের রেলিংয়ের উপর বসে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকিয়ে আছে চৈতি। চৈতি পড়ে যেতে পারে বলে চৈতির কোমর জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে প্রহন। চৈতি ঊর্ধ্বদৃষ্টে আকাশের দিকে তাকিয়ে উদাসীন গলায় বলল, আপনি অনেক ভয়ঙ্কর কথা বলেন, যা শুনলে আমার বুকের বাঁ পাশে ধক করে ওঠে। চৈতির কথা শুনে হাসল প্রহন। চৈতিকে রেলিংয়ের উপর থেকে নামিয়ে দিয়ে বলল, আমি সার্থক। প্রহনের উত্তর শুনে ভ্রুজোড়া কুঁচকে গেল চৈতির। বুঝতে না পেরে বলল, মানে? মানে বড় হও, বুঝতে পারবে। এখন নিচে চলো, সন্ধ্যা হয়ে আসছে। চৈতি আর কিছু বললো না, জানতেও চাইল না, কারণ সে ভালো করে বুঝতে পেরে গেছে বকবক করে মাথা নষ্ট করে এখন কিছুই বলবে না। নিজে থেকে বুঝে নিতে হবে। ছাদ থেকে নামার আগে চা খাচ্ছেন রেদওয়ান চৌধুরী। চৈতিকে দেখে হাত দিয়ে ইশারা করে ডাক দিলেন। চৈতি মুচকি হেসে এগিয়ে যায় সেদিকে। রেদওয়ান চৌধুরীর পাশে বসে সে নিজে থেকেই বলে, আব্বু আপনাকে যে চকলেটের কথা বলেছিলাম ভুলে গেছেন তাই না? চৈতির কথা শুনে জিভে কামড় দিলেন রেদওয়ান চৌধুরী, যার অর্থ তিনি ভুলে গিয়েছিলেন। অপারগতা প্রকাশ করে বললেন, সরি মা, আমি ভুলে গেছি, বয়স বেড়েছে তো, বুড়ো মনের খেয়াল ছিল না। চৈতি মুচকি হেসে বলল, কিচ্ছু হবে না, আপনার ছেলে আছে না, উনি না হয় নিয়ে আসবেন। প্রহন সেই সময় সিঁড়ি বেয়ে সেদিকে আসছিল। চৈতির কথা শুনে দ্রুত এগিয়ে এসে বলল, কি আনবো আমি? কিছু আনতে পারবো না। প্রহনের কথা শুনে মন খারাপ হয়ে গেল চৈতির। বসা থেকে উঠে রান্নাঘরের দিকে চলে গেল। মিসেস ইয়াসমিন নাস্তা বানাচ্ছিলেন। চৈতির গোমরা মুখের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে? মলিন মুখে দাঁড়িয়ে আছিস কেন? চৈতি একটা দীর্ঘশ্বাস ফেলে মৌন কণ্ঠে বলল, না। মিসেস ইয়াসমিন চৈতির দিকে এগিয়ে এসে বললেন, ফোন কিছু বলছে? না, কি বলবে, বাদ দাও তো। ও বুঝতে পেরেছি, মা বাবার কথা মনে পড়েছে নিশ্চয়ই।
চৈতি উত্তর দিল না। মাথা নিচু করে ফ্লোরে পায়ের আঙ্গুল ঘষতে লাগলো। বসার ঘর থেকে প্রহনের গলার স্বর শোনা যাচ্ছে। সে চিল্লিয়ে বলছে, 1 কাপ চা দিয়ে যাও আমাকে। মিসেস ইয়াসমিন মুচকি হাসলেন। চুলার উপর থেকে চায়ের পাতিল নামিয়ে কাপে ঢেলে চা বানিয়ে দিলেন। চৈতির দিকে চায়ের কাপটা এগিয়ে দিয়ে মিসেস ইয়াসমিন বললেন, যা, ওরে চাটা একটু দিয়ে আয়। চৈতি মিসেস ইয়াসমিনের মুখের দিকে তাকিয়ে তার হাত চৈতি শোন। চৈতি থামলো। পেছনে ফিরে মিসেস ইয়াসমিনের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। মিসেস ইয়াসমিন হাতের ইশারায় কাছে ডাকলেন চৈতিকে। চৈতি ভ্রুকুচকে এগিয়ে যায়। মিসেস ইয়াসমিন চৈতির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মোহন শুধু তোর জন্য আমাকে নিয়ে ছুটি নিয়ে বলেছেন আমাকে, কিন্তু শুধু যে আমার জন্য আসছে তা জানতাম না। শেষের কথাটা একটু অবাক হয়ে বলল চৈতি। ওরে একটু সময় দিস মা, ওর কাছাকাছি থাকিস। মিসেস ইয়াসমিনের কথা শুনে চৈতি ভীতিকণ্ঠে বলল, আমি প্রস্তুত না ভালো মা। চৈতির কথা শুনে মিসেস ইয়াসমিন ভ্রুযুগল কুচকে কিছুক্ষণ চুপ করে তার মুখের দিকে তাকিয়ে থাকতে দেখে মাথা নিচু করে ফেলল চৈতি। দেখলেন হাসি যেন থামছেই না তার। চৈতি বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে চোখ বড় বড় করে মিসেস ইয়াসমিনের দিকে তাকিয়ে রইল। মিসেস ইয়াসমিন কোনো রকম হাসি থামিয়ে বললেন, মেয়ে আমার অনেক কিছুই বোঝে, কিন্তু মা আমি তো অন্য কিছু উদ্দেশ্য করে বলি নাই। আমি শুধু বলছি পোহনের পাশে একটু খেয়াল রাখতে, ওর কাছাকাছি থেকে ওর ভালো লাগা খারাপ লাগাগুলো জানতে। মিসেস ইয়াসমিনের কথার অর্থ বুঝতে পেরে লজ্জায় নুয়ে পড়ল চৈতি। এক নিমিষের জন্য মনে হলো ফ্লোর ফাঁক হয়ে যাক, সে ভেতরে ঢুকে যেত। মনে মনে নিজে ইচ্ছে মতন বকলো। ইস, কি বলে ফেললাম। ভাবতেই লজ্জায় ফেপড়ে যাচ্ছে। মিসেস ইয়াসমিন হাসতে হাসতে বললেন, যা যা জলদি, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। চৈতি দ্রুত পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। মিসেস ইয়াসমিনের সামনে পড়লে লজ্জায় তাকাতে পারবে না। বসার ঘরে এসে দেখে কেউ নেই। রেদওয়ান চৌধুরীও নেই, প্রহনও নেই। চৈতি ভাবলো প্রহন হয়তো রুমে আছে, তাই সে রুমে চলে গেল। রুমে এসে সে সত্যিই প্রহনকে দেখলো। প্রহনকে দেখলে লজ্জা লজ্জা লাগছে কেন জানি। হয়তো তখনকার ঘটনায়। প্রহন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কিছু একটা খুঁজছে। চৈতি প্রহনের দিকে চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলল, আপনার চা। প্রহন মুচকি হেসে চৈতির হাত থেকে চায়ের কাপটা নেওয়ার সময় চৈতির মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তোমার মুখ এত লাল কেন পিচ্ছি বউ? একটার পর একটা কথায় লজ্জার মাত্রা বেড়ে যাচ্ছে শতগুণ। প্রহনের মুখে পিচ্চি বউ ডাকটা শুনে মুখের লালাভ আভা বেড়ে গেল আরো কয়েক গুণ। শুনুন, আপনি এইসব নামে ডাকবেন না। চৈতির কথা শুনে ভ্রু কুঁচকে গেল প্রহনের। চায়ের কাপটা ড্রেসিং টেবিলের উপর রেখে চৈতির দিকে এক পা করে এগিয়ে যেতে লাগলো প্রহন। অভাবিত রূপে প্রহনকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে চমকে উঠল চৈতি। পিঠ থেকে যায় চৈতি। জীবনের গতি বেড়ে মরে যাব আমি। কথা আটকে আটকে বলল চৈতি। প্রহন তার পাশের দেয়ালে হাত রাখতে কেঁপে উঠে চোখ মুখ টিপে ফেলল চৈতি। চৈতির মুখের দিকে তাকে চোখ কান্দে হাসে প্রহন। মুখের সামনে আসা চুলগুলোকে কানের পিছে গুঁজে দিল আলতো করে। প্রহনের আলতো স্পর্শে কাঁপাকাঁপি শুরু হয়ে যায় চৈতি। কান গরম হয়ে গেল। লজ্জার লালানো আঘাত আচ্ছাদিত হলো নতুন একটি শরীর আনন্দ খালি। চৈতির লজ্জায় নুয়ে পড়া মুখের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগছে। চৈতিকে আরো এক ধাপ লজ্জায় ফেলতেই চৈতির কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, আমার শয়তান মনে শয়তানি ইচ্ছে উদয় হয়েছে। দেখুন, আমি এবার দম বন্ধ হয়ে মরে যাব নিশ্চয়। চৈতির কথা শুনে হাসতে হাসতে চৈতির কাছ থেকে দূরে সরে এলো প্রহন। শোনো, আমি তোমাকে পিচ্ছি বউ বলেই ডাকবো। যখন যা বলে ডাকতে মন চাইবে তখন তা বলেই ডাকবো। এতে তোমার ভালো লাগলো কিংবা না লাগলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, বুঝছো? না বুঝলে নিজে নিজেই বুঝে নাও। অসহায় দৃষ্টিতে প্রহনের দিকে তাকিয়ে আছে চৈতি। বিড়বিড় করে বলল, কি এক মহা জ্বালা। উনি কি বোঝেন না আমার লজ্জা লাগে? চৈতির বিড়বিড় করে বলা কথাটা কান এড়িয়ে যায় না প্রহনের। চায়ের কাপটা হাতে নিতে নিতেই বলে উঠল, লজ্জাবতী গাছের পাতা ছুলে ওরা লজ্জায় নুয়ে পড়ে, কিন্তু তোমাকে তো ছোঁয়া দূরের কথা, সামান্য বউ বলে ডাকলে এত লজ্জা। চায়ের কাপে চুমুক দিতে বিরক্ত হলো প্রহন। চা ঠান্ডা হয়ে শরবত। খান চা, আমি আর গরম করে দিতে পারবো না।
কথাটা বলে চৈতি রুম থেকে বেরিয়ে যেতে নিলে রোহন চৈতির ওড়না কোনা ধরে টান দেয়। চৈতি থেমে যায়। রোহন চৈতির দিকে এগিয়ে এসে চৈতির দিকে তাকিয়ে বলল, তো আমায় দাওনি, তারপরও তোমার প্রতি আমার এত ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে কেন? প্রকৃতি তখন ধীরে ধীরে নিশিথিনীর গাঢ় অমায় আচ্ছাদিত হয়ে উঠেছে। অন্তরিক্ষে অর্ধচন্দ্রটা একপাশে হেলে পড়েছে। শুকতারাটা মিটিমিটি জ্বলছে। নগরীর বড় বড় অট্টালিকার প্রভাব জানান দিচ্ছে নগরীর ব্যস্ততা কমানি বরং বেড়েই চলেছে। চায়ের কাপে আয়েশ করে চুমুক দিচ্ছে কেউ, যদিও এটাকে শান্তির চা বলা যায় না, ঠান্ডা শরবত বললেই চলে। না চাইতেও বেশ আয়েশি ভঙ্গিতে চায়ের কাপে চুমুক দিচ্ছে। ঠোঁটের কোণে দুষ্টু হাসির আভাস। দৃষ্টি তার সামনের মেয়েটার দিকে আবদ্ধ। ডান হাত দিয়ে বাম হাতের আঙ্গুল মোচড়াচ্ছে চৈতি। ফ্যাল করে তাকিয়ে আছে প্রহনের দিকে। চাটা গরম করে দিব না বলেছি বলেই ঠান্ডা চা খাচ্ছেন, কি অদ্ভুত তো। বিড়বিড় করে বলল চৈতি। প্রহন শেষে গম্ভীর কণ্ঠে বলল, ঠান্ডা চা খাওয়ালে না আমায়, এর শোধ তুলবো তাই তো? শোধ তুলবে মানেই হলো উল্টো পাল্টা কাজ। কথাটা মাথায় আসতেই চৈতি চট Resources করে বলে here. উঠল, আমি তো বলিনি চা গরম করে এনে দিব না, শুধু শুধু ভয় দেখাচ্ছেন কেন? চৈতির কথা শুনে ভ্রুযুগল কুচকে ফেলল প্রহন। এক পা চৈতির দিকে এগিয়ে গিয়ে বলল, বলনি তাই না? চৈতি এক পা পিছিয়ে গিয়ে বলল। বলেন প্রহনের অধর জুড়ে শয়তানি হাসি। মিথ্যুক মেয়ে। চৈতিকে ধরতে যাবে এমন সময় বসার ঘর থেকে মিসেস ইয়াসমিনের ডাক ভেসে এলো। চৈতি, Unstoppable! Thanks.
Need money for items. I placed the launch pad.